ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে যেতে তোমাদের পরের ভিডিও নিয়ে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গাইড নিয়ে আমরা পড়ছিলাম পার্ট 3 ক্লাস 9 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স এক্সপ্লোরেশন অফ ফিজিক্সের পক্ষ থেকে আমি অমিত ঘোষ। তো চলো শুরু করা যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক গাইড পার্ট 3 ক্লাস 9। প্রথম কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে, এখানে বলে রাখি প্রথম কোয়েশ্চেন বলার আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করার জন্য যে ধরনের গাইডলাইন তোমাদের স্কুল থেকে প্রোভাইড করেছে সেই গাইডলাইন অনুযায়ী করতে হবে। অর্থাৎ দুটো গাইডলাইন ইউজ করা হচ্ছে, যে একটা হচ্ছে যে প্রিন্ট আউট স্কুল থেকে দেওয়া হয়েছে সেই প্রিন্ট আউটের এখানে যথেষ্ট জায়গা আছে যে সেখানে কোয়েশ্চেন অ্যান্সার সলিউশনগুলো করা যায়, এটা একটা করা যেতে পারে। সেকেন্ড অপশান হতে পারে যে খাতা স্কুল থেকে প্রোভাইড করেছে সেই খাতাগুলো থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন প্লাস অ্যান্সার লিখে সেখান থেকে স্কুলে জমা দিতে পারো। ওকে, তো ফার্স্ট প্রেফারেন্স কিন্তু অবশ্যই স্কুলে যে ইনস্ট্রাকশন ইউজ করছে সেই স্কুলের ইনস্ট্রাকশন কিন্তু ফলো করা। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব আলোচনা করো। বিজ্ঞানের বিভিন্ন শাখা বলতে কি বোঝায়? বিজ্ঞানের বিভিন্ন শাখা বলতে বোঝায় তিনটি শাখা, অর্থাৎ বিশেষ করে যে অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত রসায়নবিদ্যা, দ্বিতীয়ত পদার্থবিদ্যা, তৃতীয়ত হচ্ছে জীববিদ্যা। তো আমরা দেখে নেব পরপর কিভাবে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যাতে অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব আছে। প্রথম যেটা বলা হচ্ছে রসায়নবিদ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব। পারমাণবিক ভর ও আণবিক ভর জানা থাকলে কোনো বস্তুর প্রদত্ত ভরের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা এবং অণুর সংখ্যা কিন্তু জানা যায়। অর্থাৎ তোমরা দেখেছো যে মূল সংখ্যা যদি নির্ণয় করতে পারি আমরা সেখান থেকে, তাহলে কিন্তু পরমাণুর সংখ্যা কিন্তু কোনো মৌলের বা কোনো যৌগের মধ্যে কিন্তু যৌগের মধ্যে কোনো মৌলের মধ্যে পরমাণুর সংখ্যা এবং কোনো যৌগের মধ্যে অণুর সংখ্যা বা কোনো মৌলের অণুর সংখ্যা কিন্তু জানা যাবে সেক্ষেত্রে। ওকে, পারমাণবিক ভর এবং আণবিক ভর জানা থাকলে, যদি পারমাণবিক ভর জানা থাকে তাহলে পরমাণুর সংখ্যা নির্ণয় করা যাবে, যদি আণবিক ভর জানা থাকে তাহলে কিন্তু অণুর সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে সেক্ষেত্রে। তাহলে এটা কিন্তু রসায়নবিদ্যার অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। নেক্সট হচ্ছে এসটিপিতে কোনো নির্দিষ্ট আয়তন যদি কোনো গ্যাসের দেয়া থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অণুর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। তাহলে সেই কোনো এসটিপিতে প্রদত্ত গ্যাসের সংখ্যা ডিভাইডেড বাই কোনো গ্যাসের যে মোলার আয়তন 22.4 লিটার, সেটা যদি করলে তাহলে কী পাবো? সেটা মোল সংখ্যা পেয়ে যাবো। তাহলে মোল সংখ্যা থেকে পরমাণুর সংখ্যা বলো, অণুর সংখ্যা বলো, সেক্ষেত্রে পেয়ে যাবো। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, এসটিপিতে নির্দিষ্ট আয়তনে কোনো গ্যাসের মধ্যে অণুর সংখ্যা জানা থাকলে কিন্তু সেটা অণুর সংখ্যা জানা যাবে, এসটিপিতে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন যদি আমরা জানতে পারি। থার্ড বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, গ্রাম আণবিক ভর এবং এখানে মল দেওয়া আছে, এখানে কিন্তু মোল হবে, কিন্তু সেটা খেয়াল রাখো যে মোল, এখানে কিন্তু মোল হবে। ওকে, অর্থাৎ আমরা কি কি জানতে পারছি? পরমাণুর গ্রাম পারমাণবিক ভর জানতে পারছি, গ্রাম আণবিক ভর জানতে পারছি, মোল সংখ্যা ক্যালকুলেট করতে পারছি। ওকে, গ্রাম পরমাণুর ভর পাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু রসায়নবিদ্যায় ডেফিনিশন কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু আমরা প্রস্তুত করেছি। তো যাই হোক, অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব কিন্তু রসায়নবিদ্যায় ভীষণ 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 ইম্পর্টেন্ট। দেখো এবার পদার্থবিদ্যায় কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থে আণবিক ভর নির্ণয় করতে গেলে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের বাষ্প ঘনত্ব পাওয়া যায়। অর্থাৎ এরকম আণবিক ভর ইজিকালস টু বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই 2। তাহলে এটা কিন্তু আমরা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। আণবিক ভর ইজিকালস টু বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই 2। তাহলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বিজ্ঞানের পদার্থবিদ্যায়, যে আমরা আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরেছি এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যার থেকে। জীববিদ্যাতে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো, পরিবেশের অন্তর্গত উদ্ভিদ জগৎ নিজের সালোক সংশ্লেষ ক্রিয়া পদ্ধতি সম্পন্নের জন্য যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে বা পরিবেশের জন্য অন্তর্গত অন্যান্য গ্যাসীয় পদার্থ যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এই সকল গ্যাসের নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় অ্যাভোগাড্রোর সংখ্যার মাধ্যমে তাদের আয়তন ও মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলা হচ্ছে যে বায়োলজিক্যাল সিস্টেমে অন্তর্গত যে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। ওকে, জীবজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত H2O হবে। এখানে H2O জলের সংকেত H2O, এখানে এটা পড়েনি, মিস্টেক হয়ে গেছে। ওকে, H2O
যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতি থেকে কিন্তু লাভ করা সম্ভব হয়েছে। অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থে 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এইটার উপর ভিত্তি করে জীবজগতে অন্যান্য গুরুত্বপূর্ণ অন্যান্য উপাদান যেমন জল, যার আণবিক সংকেত H2O, যার প্রকৃত ধারণা কিন্তু অ্যাভোগাড্রো নীতিকে থেকেই পাওয়া গেছে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলা হচ্ছে অ্যাভোগাড্রো নীতি অনুযায়ী 1 মোল কোনো গ্যাস 1 মোল অন্য যে কোনো গ্যাসের সমান আয়তন দখল করে থাকবে। পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস ছাড়াও কিভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্য প্রস্তুত করা হয় তার ধারণাও কিন্তু পাওয়া যায় এখান থেকে। যেমন ইস্ট জাতীয় জীব সুগার থেকে দীর্ঘ কার্বোহাইড্রেটকে ভেঙে CO2 ও ইথানল উৎপন্ন করে। ইস্ট কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ উৎপন্ন করে এবং CO2 এর মাত্রা বৃদ্ধি করে। CO2 গ্যাসের বুদবুদের গ্যাসের আয়তনের বৃদ্ধি অ্যাভোগাড্রোর নীতিকে অনুসরণ করেই কিন্তু ব্যাখ্যা করা যায়। তো সুতরাং অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, একটা নিউমেরিক্যাল সলিউশন নেওয়া হয়েছে, যেখানে নিউমেরিক্যাল কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত লিটার? ওকে, কিভাবে এটা সলিউশন করবো? ফার্স্ট অফ অল নিউমেরিক্যাল সলিউশন করতে গেলে প্রথমেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো কিন্তু নোট আউট করতে হবে। প্রথম ডাটা দেওয়া আছে কি, গ্যাসীয় যৌগের উপস্থিত অণুর সংখ্যা 3.011 × 10⁻22। নেক্সট দেওয়াটা দেওয়া আছে গ্যাসীয় যৌগের উপস্থিত ভর, কত দেওয়া আছে? 3.2 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমরা জানি যে অ্যাভোগাড্রোর সংখ্যার মধ্যে যৌগটির আণবিক ভর থাকে, তাই তো? তাহলে আণবিক ভর যদি বার করতে হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যার মধ্যে কত ভর, অ্যাভোগাড্রোর সংখ্যক অণুর কত ভর সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তার জন্য করা হলো 3.011 × 10⁻22 সংখ্যক অণুতে উপস্থিত যৌগটির ভর 3.2 গ্রাম। সুতরাং 6.022 × 10⁻23, এখানে একটু ভুল হয়েছে, 6.10⁻23 হবে এখানে, এটা কিন্তু ভুল হয়েছে, এখানে 10⁻23, এটা কিন্তু উপরের দিকে লিখবে। ওকে, 10⁻23 সংখ্যক অণুতে উপস্থিত যৌগটির ভর 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 3.011 × 10⁻22 ইন্টু 3.2 গ্রাম, যেটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 64 গ্রাম। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে যৌগটির ভর কত দাঁড়ালো? 64 গ্রাম। তাহলে আণবিক ভর কত দাঁড়াবে? 64 গ্রাম। ওকে, আণবিক গুরুত্ব 64, আণবিক গুরুত্ব কত? 64। এবার বলছে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত লিটার? তাহলে সেটার জন্য কি করতে হবে? আমাকে মোল সংখ্যা ক্যালকুলেট করতে হবে। মোল সংখ্যা কত? 3.011 × 10⁻22 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23। কেন? কারণ প্রদত্ত সংখ্যা ডিভাইডেড বাই তার অ্যাভোগাড্রোর সংখ্যা, মোল সংখ্যা পাওয়া যায়। মোল সংখ্যা পাওয়া গেলে 1/20, তাহলে তার আয়তন কত হবে ক্যালকুলেট করা যাবে খুব ইজিলি। এটাকে মোলার আয়তন দিয়ে যদি গুণ করা হয় মোল সংখ্যা দিয়ে, তাহলে কি পাবো? আমরা তার প্রদত্ত গ্যাসটির আয়তন পাবো, এবং এসটিপিতে কত? 1.12 লিটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হলো কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে, ঠিক যেভাবে দেখানো হয়েছে, ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে ব্যাখ্যা করো। তাহলে এটার জন্য আমরা কি বলা হচ্ছে যে আমরা কার্য কাকে বলছে সেটা আগে। কার্য মানে কি? কোনো বলের অভিমুখে কোন বস্তু যেদিকে সরণ হচ্ছে, বলের অভিমুখে বস্তুর সরণ। সেক্ষেত্রে কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস নিয়ে ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান 0 হবে। কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? যে আমরা জানি কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি S হয় তাহলে তার বস্তুর কৃতকার্যের পরিমাপ কত হবে? Fs cos θ। cos θ মানে কি? থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এখন এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে ভূমির সঙ্গে লম্বভাবে সুটকেসটাকে ঝুলিয়ে অনুভূমিকভাবে হেঁটে গেলে কি হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে ব্যক্তির সরণ এবং অভিকর্ষ বল এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি, যেটা এখানে দেখা যাচ্ছে অভিকর্ষ বল সরাসরি নিচের দিকে কাজ করছে আর এইভাবে বস্তুর সরণ করছে। তাহলে এখানে কত হবে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে যেটা দাঁড়াচ্ছে কৃতকার্যের পরিমাপ হবে কত? Fs cos 90, দ্যাট ইজ F মানে হচ্ছে তো অভিকর্ষ বল, সেক্ষেত্রে mg লেখা হচ্ছে,
এম এস যে স্মরণ ঘটছে এবং cos 90 মানে কত 0, দ্যাট ইজ দেখা গেল যে কৃতকার্যের পরিমাপ শূন্য দাঁড়াচ্ছে। সুতরাং সেখান থেকে স্পষ্টভাবে বলা যেতে পারে যে কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বাভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান শূন্য হবে। নেক্সট বলা হলো কি যে একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। বিভিন্নভাবে ক্যালকুলেট করা যায়, খুব সহজভাবে যেটা আমরা পদ্ধতি ইউজ করতে পারি সেটা দেখো। প্রথমে আমার যেটা কাজ হচ্ছে সেটা ইউনিট, প্রথমে যেটা যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো লিখে নেওয়া। এখানে যেমন দেওয়া আছে যে বস্তুর ভর, তাহলে প্রদত্ত বস্তুর ভর 100 গ্রাম, তারপরে 0.1 গ্রাম লিখেছি, 0.1 কেজি লিখেছি কেন, কারণ ইউনিট কনভার্সন দরকার হবে, কারণ গ্রাম এবং মিটার দেওয়া আছে, দেখতে পাচ্ছ গ্রাম দেওয়া আছে সিজিএস ইউনিট, এখানে এসআই ইউনিট দেওয়া আছে, তাহলে একটা ইউনিটে কনভার্ট করতে হবে, আমরা সব এসআই ইউনিটে কনভার্ট করে নিচ্ছি। তাহলে বস্তুর প্রদত্ত ভর 100 গ্রাম ইকুয়ালস টু কত 0.1 কেজি। নেক্সট যেটা দেওয়া আছে যে ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা h ইকুয়ালস টু কত 500 মিটার, এটা এসআই সিস্টেমে আছে, ইউনিট কনভার্সনের প্রয়োজন নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি বস্তুর প্রাথমিক আরেকটা জিনিস যা আছে, কোনো বস্তু যদি বাধাহীনভাবে ফেলে দেওয়া হয় তাহলে প্রাথমিকভাবে সেই বস্তুটা কত কি থাকে, প্রাথমিক বেগ কত থাকে 0, স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হবে। তাহলে এখন গতীয় সমীকরণ থেকে 3 সেকেন্ড পর কত বেগ হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে কিন্তু একটা ভুল দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল রেখো যে এখানে একটা ভুল দেওয়া আছে, এটা বেগ হবে। ওকে, বেগ কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে গতীয় সমীকরণ থেকে কীভাবে ক্যালকুলেট করতে হবে, 3 সেকেন্ড পরে কত বেগ হবে, 3 সেকেন্ড পরে বেগ হবে v ইকুয়ালস টু u প্লাস এটি ইকুয়ালস টু 0 প্লাস 10 ইন্টু 3 দ্যাট ইজ 30। ওকে, তাহলে কত দাঁড়ালো বেগ দাঁড়ালো গিয়ে 30 সেন্টিমিটার, যেখানে কিন্তু ত্বরণ কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে v দাঁড়ালো কত 30 মিটার পার সেকেন্ড, তাই তো, অর্থাৎ 3 সেকেন্ড পরে যে অন্তিম বেগ সেটা কত 30 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটির গতিশক্তি হবে কত 3 সেকেন্ড পর, বস্তুর গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার, যদি ফর্মুলাতে বসিয়ে দিই আমরা, তাহলে হাফ ইন্টু 0.1 ইন্টু 30 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 45। ওকে, তাহলে 45 জুল কিন্তু বস্তুটার গতিশক্তি হবে। তাহলে এভাবে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা সলভ